এখানে উপস্থিত সকলের পারিবারিক সদস্যদের এবং ব্যক্তি স্টুডেন্ট যারা আছেন সকলের সুস্থতা কামনা করছি। ঠান্ডা লেগে গেছে আমার, ঠান্ডার একটু সমস্যা আছে, ঠান্ডার অ্যালার্জি তো, এই যে নাক জাপ টুকটাক আসলে নাক জাপ লেগে যায়। হ্যাঁ, আমাদের আমাদের দীপিকা দিদি তো পুরা একদম সিকিম প্রদেশের মানুষের মতো ঠান্ডায়। আসলে আমি আমার স্কুলটা অনেক প্রত্যন্ত অঞ্চলে, তো খুব রিমোট এরিয়া, আমি ওখানে আছি, উঠানে বসে আপনার ক্লাস করছি স্যার, এই কারণে এই ব্যাস আমার। খুব কষ্ট বলে আমি যাবো, সময় করে যাব তো সকলে। নিশ্চয়ই স্যার, আমি না আমার এরিয়া। তো আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি এবং যারা উপস্থিত হবে, আশা করি সকলেই আপনাদের ইতিমধ্যেই আমাদের ওপেন ইউনিভার্সিটির পড়াশোনা এবং শিক্ষকগণের সঙ্গে দু একজন শিক্ষকদের সঙ্গে ক্লাস হয়েছে, পরিচিতি হয়েছে। তো আপনারা জেনে থাকবেন যে 16টি ক্লাস আমাদের, 16টি ক্লাসের মধ্যে বিষয় ইত্যাদি শেষ করতে হবে। আমার ক্লাস সম্পর্কে বললে আমি 16টি ক্লাস দেব, তবে প্রয়োজনে যদি প্রয়োজন হয়, হ্যাঁ আমাদের দরকার পড়ে, আমি এক্সট্রা ক্লাসও নিব, সেটি দরকার সাপেক্ষে, যদি আপনাদের আমাদের প্রসঙ্গ এবং যেটাকে জরুরত বলে সময়ের উপযোগিতা অনুযায়ী। হ্যাঁ, আজকে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাব। আমাদের এই কোর্সটা আমাদের কোর্স দুভাগে বিভক্ত। হ্যাঁ, এরকম এই যে ক্লাস করানোর সময় মাঝে মধ্যে আমাদের যে সকল পরিবারে ছোট সদস্য আছেন কিংবা অনেকে আমরা মিউট করতে পারি না, এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, আমাদের এরকম থাকলে আমরা মিউট করে দিব, কিন্তু কোনোভাবেই শিশুদের সঙ্গে কিংবা অন্যদের সঙ্গে ডিস্টার্ব ফিল করে রাগারাগি করা যাবে না। আমাদের এই অনলাইন ক্লাস ছাড়াও জীবনের আরো বহুমুখী সমস্যা এবং সংকট আছে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। ওকে, আমরা পড়াশোনায় যাই এই অর্থে আমাদের আমাদের এই কোর্সটির নাম ফোকলোর তত্ত্ব এবং লোক সাহিত্য, এই শিরোনামে আমাদের কোর্সটি। আমাদের অনেকের ক্ষেত্রে একটি কনফিউশন দূর করে ফেলি। কনফিউশনটা হচ্ছে কি, যে স্যার ফোকলোর কি, আবার লোক সাহিত্য কি, এ তো একরকম মনে হয়, আবার উল্টা পাল্টা কি বলি। হ্যাঁ, এরকম প্রশ্ন আমাদের ভাই করা হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে তারপর এদিকে যাই। সেটি হচ্ছে কি, একটা হচ্ছে ফোকলোর আর একটা হচ্ছে ফোক লিটারেচার। হ্যাঁ, সেক্ষেত্রে যেটি, ধরুন আমাদের প্রত্যেকের বাড়ি আছে, প্রত্যেকের বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে একটা অনেক রুম, বেডরুম, কিচেন, ড্রয়িং রুম। হ্যাঁ, একটা বাড়ির মধ্যেই অসংখ্য বা বেশ কয়েক রকম রূপ থাকে। এই যে বিশাল বড় বাড়িটা, এই বাড়িটাকে আমরা ফোকলোর বলবো। বৃহৎ সার্বিক অর্থে পুরো বিষয়টাকে আমরা ফোকলোর বলবো। এটার মধ্যে একটি কক্ষ, সেটা কিচেন হতে পারে বা ড্রয়িং রুম হতে পারে, যেটা সুন্দর করে সাজানো গোছানো, এটাকে আমরা লোকসাহিত্য বলবো। হ্যাঁ, ফোক লিটারেচার। তার মানে কি, তার মানে ফোকলোর বিষয়টা বৃহৎ, বিস্তৃত, আর লোক সাহিত্য এই ফোকলোরের এক অংশ মাত্র। এইভাবে বুঝলে কিন্তু এই কোর্সের শিরোনাম করে সেটি আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ফোকলোর শব্দটিকে শাব্দিক অর্থে, ফোকলোর শব্দটিকে শাব্দিক অর্থে লোক সংস্কৃতি বলা হয়। লোক সংস্কৃতি বলা হয়, ঠিক আছে। ফোকলোর শব্দটিকে শাব্দিক লোক সংস্কৃতি বলা হয়। এই লোক সংস্কৃতি বলতে হচ্ছে নেটিভ, অর্থাৎ স্থানীয় পর্যায়ে, না বলে আমরা বলি এই যে ভূমির সাথে। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় দু চারটি লাইন বলেছেন এরকম, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণীর লাগি কান পেতে আছে। হ্যাঁ, তার কবিতা চরণগুলো ছিল এরকম,
তিনি নিজের আত্মসমালোচনা করেছেন এরকম এভাবে যে, জানি আমার কবিতা হয়েছে বিচিত্র গামী, হয়নি সর্বত্র গামী, ফিরেছি সে তুমি মানে সাহিত্য বা একদম লোকায়ত জীবন, যেটাকে কি বলে নেটিভ বলে। আপনি যদি করা যায় সেক্ষেত্রে গ্রাম বা নেটিভ এই অঞ্চল যাতে ফোক শব্দটা ব্যবহার, ফোক ফোক শব্দটা ব্যবহার মানে গ্রাম পর্যায়ে, নেটিভ পর্যায়ে, কথা বুঝতে পারছে? তো আমাদের লোক সংস্কৃতি যেটাকে আমরা ফোকলোর বলছি, এটা নানা রকম শাখা প্রশাখা থাকে। কি থাকে আপনাদের, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কুমোর আলী, দেখলাম আমাদের গোটা বাংলাদেশে আমরা ভাগ করে ফেলি, কেউ উত্তরবঙ্গের অঞ্চল, কেউ ময়মনসিংহ, কেউ কুষ্টিয়া, প্রত্যেক অঞ্চলে কিন্তু গান আছে, শব্দ আছে। হ্যাঁ, গান এক এক রকম। সেক্ষেত্রে ভূমি, এই ভূমি থেকে উদ্ভূত যে সকল সংস্কৃতির উপাদান, এই সকল সংস্কৃতির উপাদানকে মূলত আমরা কি বলবো, লোক সমাজে গান থাকতে পারে। বিশাল বিস্তৃত একটা ব্যাপার, সংখ্যা সমৃদ্ধ একটি, সেটা হচ্ছে লোক সাহিত্য। কথা বুঝতে গেছে? আমি কি আপনাদের ফোকলোর এবং ফোক লিটারেচার বা লোক সাহিত্য এই দুটোর কি তফাৎ একটু বোঝাতে পেরেছি? এ দুটো কাকে বলে, কি তফাৎ? ভাই ভাই কিন্তু একটু জিজ্ঞাসা, প্লিজ রিপ্লে স্যার, আমি এইমাত্র জয়েন করছি, আমি অনেকক্ষণ চেষ্টা করি। আমি আমি আবার বলছি, আমি এভাবে শুরু করি, যে এভাবে শুরু করে আমাদের যে সকল প্রশ্ন, যে কোনো বই পুস্তক, যে বই পুস্তক থেকে হোক আপনারা পড়তে পারবেন, কিন্তু ক্লাস করবো যে বিষয়টা কি হৃদয়ঙ্গম করার, সহজে বোঝার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা থেকে যে কেউ যে কোনো জায়গা থেকে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে, কিন্তু ক্লাসের প্রয়োজন হয় বিষয়টাকে সহজে হৃদয়ঙ্গম করার জন্য, বোধগম্য করার জন্য। সেই জায়গা থেকে আমি যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের এই সংক্রান্ত বিষয়গুলোকে একটু গল্পের মতো করে, একটু সহজ ভাবে আপনাদের বোঝাতে, যেটি আপনাদের ভাই ভাই কাজে দেয় এবং আপনাদের লেখার ক্ষেত্রে এটি অনেক বেশি ফাংশনাল হয়ে ওঠে, সিস্টেমেটিক হয়ে ওঠে। অর্থাৎ টেক্সটের সাহায্যে এবং আমার ক্লাস থেকে আপনারা নোট তৈরি করবেন এবং লিখবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমরা কথা বলছিলাম যে আমাদের কোর্সের শিরোনাম হচ্ছে দুটো, একটা হচ্ছে ফোকলোর তত্ত্ব আর একটা হচ্ছে লোক সাহিত্য। আমরা এই ফোকলোর নিয়ে কথা বলছিলাম। ফোকলোর নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলছিলাম ফোকলোর বিষয়টি কি, ফোকলোর বিষয়টা হচ্ছে লোক সংস্কৃতি বলতে যেটা বোঝায় সেটা মূলত ফোকলোর। এবং এই সংস্কৃতির সঙ্গে তুলনা দিতে গিয়ে আমরা বলেছি যে একটা বিশাল বাড়ি, অনেক বড় বাড়িকে যদি তুলনা করি, সেটা হচ্ছে লোক সংস্কৃতি, এবং সেই বাড়ির একটা ঘর ড্রয়িং রুম হতে পারে, সেটাকে আমরা কি বলছি, লোক সাহিত্য। হ্যাঁ, লোক সাহিত্য। এই যে লোক সংস্কৃতি এবং লোক সাহিত্যের তুলনা আমরা এতক্ষণ বুঝলাম। আমরা এই যে ফোকলোরের লোক সংস্কৃতির সদস্য হিসাবে আমরা গানের কথা বলবো, আমরা সাহিত্যের কথা বলবো, আমরা ছড়ার কথা বলবো, এই সিলেবাসের মধ্যে আছে এই বিষয়গুলো আমরা দেখবো। এই কথাগুলো আমরা এতক্ষণ বললাম, কথা বুঝতে পেরেছেন? এখন গল্পের মধ্য দিয়ে আর একটু কথা বলি, সেটি হচ্ছে আমাদের
ব্রিটিশগণ, ইংরেজগণ আমাদের প্রায় 200-250 বছর শাসন শোষণ করে চলে গেছে সত্য, কিন্তু তারা মাঝে মধ্যে আমাদের কিছু উপকারও করে গেছে। যেমন জ্ঞানকাণ্ড বলতে যেটা বোঝায় আমাদের পড়াশোনা সিস্টেমেটিক যে ব্যাপার, আজকে আমরা ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের এসএসসি থেকে শুরু করে সব জায়গায় যেভাবে শিক্ষা কাঠামো এবং প্রণালী দেখি, এটি হচ্ছে কিন্তু ব্রিটিশদের দেয়া, ব্রিটিশদের করা। আর আপনারা বলতে পারবেন যে স্যার তাহলে কি আগে শিক্ষা ব্যবস্থা ছিল না? আগে শিক্ষা ব্যবস্থা ছিল। আগে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তাদের শিক্ষা ব্যবস্থা ছিল টোল কেন্দ্রিক, মুসলমানদের ছিল মাদ্রাসা মাধ্যম কেন্দ্রিক, কিন্তু শিক্ষাটাকে বাণিজ্যিকীকরণ, অর্থাৎ শিক্ষা বাই প্রোডাক্ট হিসাবে শিক্ষাকে সকলের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করেছেন হচ্ছে ইংরেজগণ। এটা তাদের নানা কৃতিত্ব আছে। সেই জায়গা থেকে আমরা প্রাতিষ্ঠানিক বলা যাবে কিনা স্যার, মানে এই যে ওর ব্রিটিশরা যেটা করে গেছে প্রাতিষ্ঠানিক বলা যায় কিনা? আমি বলি আগেও প্রাতিষ্ঠানিক ছিল। যেমন আপনাদের কোর্স আছে বাংলা সাহিত্যের ইতিহাস, সেখানে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগে নিয়ে কথা বলবেন, সেখানে দেখবেন যে প্রাচীন যুগ বলতে চর্যাপদের কথা প্রসঙ্গ যখন আসবে, একটু যেহেতু প্রসঙ্গটা উঠলো একটু বলেই ফেলি, ওদিকে যাই। তো সেখানে দেখবেন যে বৌদ্ধ রাজা, হিন্দু রাজাগণ যে পর্যন্ত শাসন কার্য করেছে সেটাকে আমরা প্রাচীন যুগ বলি, অর্থাৎ চর্যাপদের সময় 1203-4 খ্রিস্টাব্দ, অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ভারতবর্ষে আগমনের পর মুসলমানদের শাসন কার্য শুরু হয় এবং প্রায় 600 বছর এই সময়কাল চলে। মুসলমানদের এই শাসনকালের এই সময়টাকে বাংলা সাহিত্যে মধ্যযুগ বলা হয়। এবং ইংরেজদের আগমনের পর 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ এবং 1801 সালে বাংলা বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়। তার মানে ইংরেজরা আসার আগ পর্যন্ত কি আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা এসব কি চলছিল না? চলছিল। সেটা কিভাবে চলছিল? সেটা হচ্ছে যখন, খেয়াল করবে, যখন যে সরকার, সোজা কথায় মন্তব্যটা এরকম করি, যখন যে সরকার থাকে তাকে সালতানাত প্রতিষ্ঠিত হয়। তো মুসলমানদের শাসনামলে রাষ্ট্রীয় ভাষা হিসাবে ব্যাপকভাবে পরিচিত ছিল ফার্সি ভাষা। হ্যাঁ, আরবি ভাষা ছিল ধর্মের ক্ষেত্রে পশ্চিম বক্তব্যে আরবি, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাষা, ল্যাঙ্গুয়েজ, মূল ল্যাঙ্গুয়েজ হিসেবে ফার্সি ভাষা ব্যবহার করা হতো এবং এই ফার্সি ভাষা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে শিখত। ইংরেজদের আগমনের পর খেয়াল করবেন আমাদের এই যে ফার্সি ভাষার কথা বলি, এই ফার্সি ভাষাটা এটি হচ্ছে আমাদের এশিয়ার এই কন্টিনেন্টের ভাষা, মধ্যপ্রাচ্যের ভাষা। কথা বুঝতে পেরেছেন? মধ্যপ্রাচ্যের ভাষা এবং মুসলিমগণ যে সকল অঞ্চলে আছে সেই অঞ্চলের ভাষা। কিন্তু ইংরেজদের আগমনের পর যে ক্ষমতায় থাকছে তারই তো ম্যান্ডেট আমরা পালন করছি। তো ইংরেজগণ আসার পর তাদের ইংরেজি ভাষাটা ব্যাপকভাবে ফ্লোরিশ করে এবং সেটি রাষ্ট্রীয় ভাষা বা অফিসিয়াল ভাষা হিসেবে দাঁড়ায়। ফলে ইংরেজির সঙ্গে ইংরেজি ভাষা এবং এই জ্ঞানকাণ্ড এটার সঙ্গে যোগসূত্রের ফলে কি ঘটেছে, এই ভারতবর্ষের মানুষের সঙ্গে পশ্চিমের ইউরোপের একটা যোগাযোগ ঘটেছে। কথা বুঝতে পারছেন? একটা লিঙ্কেজ তৈরি হয়েছে। অর্থাৎ কি বলবো, একটা কিছু মনে করেন না, ভাবেন না যে আমি ব্রিটিশদের প্রশংসা করছি। একটা বদ্ধ পুকুরে আপনারা দেখবেন, একটা বদ্ধ পুকুরে যদি বন্যার পানি ঢুকে যায় তাহলে কি হয়? পানি এদিক থেকে ঢুকে ওদিক থেকে বেরিয়ে যায়, তাতে কি ঘটে? ওই বদ্ধ পুকুরের যে নোংরা পানিগুলো সেটা বেরিয়ে চলে যায়, একটা স্বচ্ছতা, একটা ফ্লো। তো আমাদের ভারতবর্ষের জ্ঞানকাণ্ড, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে 1-1,500 বছর ধরে যে কাঠামোটা তৈরি হয়েছিল ইংরেজদের আগমনের ফলে, সেই কাঠামোটা বন্যার পানির মতো ভেঙে গেছে। ভেঙে গিয়ে এটা একটা ফ্লো প্রবাহিত হয়েছে। এই ফ্লোটা কি? এই ফ্লোটা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রসারিত হয়েছে। পশ্চিম মানে পূর্ব বলতে আমাদের এশিয়া, আর হচ্ছে পশ্চিম বলতে ইউরোপ, আমেরিকা, এই অঞ্চলটা বোঝাচ্ছে। এই যে জার্নিটা, এই জার্নির মধ্যে দিয়ে আমাদের নানা মাত্রিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। আগে আমাদের লোক জীবনের যে সাহিত্য ইত্যাদি ছিল সেটাকে প্রাতিষ্ঠানিক নাম দিয়েছেন হচ্ছে একজন ইংরেজ। হ্যাঁ, তার নাম হচ্ছে থমসন। থমসন মানে একজন ইংরেজ গবেষক, এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এসছে। তিনি আমাদের ভূমির যে সকল সংস্কৃতি এই বিষয়গুলোকে তিনি ফোকলোর নাম দিয়েছেন। উনি 1846 সালে এথেনিয়াম নামে তার একটি পত্রিকা ছিল, এথেনিয়াম,
মানে এথনিক থিয়েটার, এথনিক বলবো, এই পত্রিকা তিনি প্রথম ফোকলোর শব্দটি উচ্চারণ করছেন। আবার এই কথা বলার মানে হচ্ছে আমরা যে লোক সংস্কৃতি তথা ফোকলোর শব্দটি উচ্চারণ করছি, এটিও কিন্তু ইংরেজদের দেয়া নাম। হ্যাঁ, ইংরেজদের দেয়া নাম। আমরা কিভাবে হাজার বছর ধরে, খেয়াল করবেন, হাজার বছর ধরে কিন্তু আমাদের লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য গুলো ছিল। ইংরেজরা আসার ফলে কি এমন ঘটলো সেটাকে আমরা গুরুত্ব দিই। আগে আমাদের লোক সাহিত্য গুলো ছিল শ্রুতি পরম্পরা, মৌখিক ভাবে। যেমন হিন্দু ধর্মাবলম্বী এখানে যারা আছেন তারা দেখবেন যে রামায়ণ মহাভারতের যে কাহিনীগুলো সেগুলো মুখে মুখে, গ্রামগঞ্জে, ইউনিয়নে, মুখে মুখে হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে প্রচলিত হয়ে আসছে। মুসলিম সমাজের মধ্যে জঙ্গনামার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কারবালা প্রান্তরের কাহিনী, এগুলো কিন্তু যাদের মুখে মুখে ছড়িয়েছে তারা কিন্তু শিক্ষিত মানুষ ছিল না। তারা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছে এবং পরবর্তী পুরুষের কাছে পৌঁছে দিয়েছে। এই যে সিলসিলা, এই যে ধারাবাহিকতা, এটাই মূলত লোক সংস্কৃতি বা লোক সাহিত্যের একটা বৈশিষ্ট্য বান্ধব। এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিক ভাবে, এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেছেন ইংরেজগণ। হ্যাঁ, তারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দান করতে গিয়ে এটা নাম দিয়েছেন ফোকলোর, এবং ফোকলোর তত্ত্ব এবং থিওরিতে থিওরি হিসাবে এটা দাঁড় করিয়েছে। তারা শুধুমাত্র যে ভারতবর্ষের এই কাজটা করেছেন তা না। যেমন ধরেন, আপনি বিদেশে যাবেন, আপনার জ্বর হলে আপনি আমাদের দেশে টাপা খান, হ্যাঁ, হিস্টাসিড খান। আপনি ইউরোপে গিয়ে কে টাপা হিস্টাসিড বললে কি আপনাকে দিবে না। কিন্তু ঔষধের গায়ে, যেমন ধরেন এটা যদি ঔষধ হয়, বিভিন্ন কোম্পানির এক্সপায়ার বা বিভিন্ন কোম্পানির ঔষধ আছে, চিকন করে একটা নাম লেখা থাকে, জেনরিক নেম। জেনরিক নেম অর্থাৎ গোটা বিশ্বে এই ঔষধটা কোন উপকরণের, কোন সিমটম, জেনরিক নামটা থাকে। ফলে আপনি পৃথিবীর যেখানেই যাবেন ওই জেনরিক নেমটা আপনাকে বললে আপনার ওই ঔষধটা আপনাকে দিবে। ফলে আপনি যে পড়াশোনা করবেন ভারতবর্ষের লোক সাহিত্য কিরকম, জার্মান লোক সাহিত্য কিরকম, কিংবা ফরাসি লোক সাহিত্য কিরকম, এই লোক সাহিত্য গুলোকে কিভাবে আমরা পাঠ করব, কিভাবে সংগ্রহ করব, এটার একটা সিস্টেমেটিক কাঠামো দাঁড় করার জন্য ইংরেজগণ এই যে লোক তত্ত্ব থিওরিটা দাঁড় করেছে, আবিষ্কার করেছে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কেন এটা এটা প্রাতিষ্ঠানিক ভাবে তৈরি হলো? হ্যাঁ, গোটা পৃথিবীর আজকে আমাদের লোকতত্ত্বের যে অংশটা, এই অংশটা আপনি আমি ওপেন ইউনিভার্সিটি যেভাবে পড়ছি, যে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করছি, এইগুলো সেম পৃথিবীর সমস্ত জায়গায় একইভাবে এই লোক সংস্কৃতি সংগ্রহ পদ্ধতি বা থিওরি সম্পর্কে একইভাবে আলোচনা করা হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে কথাগুলো বললাম এই কথাগুলোকে বলা হচ্ছে উপযোগিতা। আমাদের আরবি ফার্সি, আমাদের ইসলাম ধর্ম নিয়ে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা নাজিল হতো, কিন্তু প্রত্যেকটা সূরার শানে নজুল ছিল। শানে নজুল কি, এটার কারণ কি, কারণে কোন সূরা নাজিল হলো, হ্যাঁ, যুক্তি পরম্পরা, প্রাসঙ্গিকতা কি। আমাদের এই যে কথাগুলো বললাম, আমাদের ফোকলোর তত্ত্বটা, এটার ইমপ্লিমেন্টেশনটা কি, এই তত্ত্বটা কেন আবিষ্কৃত হলো, এই তত্ত্বটা আমরা কেন পড়বো, এই তত্ত্ব দিয়ে কি করা হয়, সেই বিষয়গুলো দিয়েই আমাদের আসলে পড়াশোনা, আমাদের আসলে কাজ। আপনারা কি বুঝতে পেরেছেন ফোকলোর তত্ত্বটা কেন দরকার? হ্যাঁ, বুঝেছেন আকরাম ভাই? হ্যাঁ, বুঝেছেন আকরাম ভাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি মোটামুটি আমরা এই ফোকলোর তত্ত্ব বা ফোকলোর কেন দরকার, আচ্ছা, সেই নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। এখন আমরা কথা বলবো ধরেন লেখার জন্য হোক, ভাইবার জন্য হোক, এই যে ফোকলোর, যাকে আমরা লোক সংস্কৃতি বলছি, এই লোক সংস্কৃতি বৈশিষ্ট্য কি, লোক সংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, এখন শুনেন, আপনাদের আমি আহ কি কি মানে ধরেন কুরিয়ারে কুরিয়ারে অর্ডার দেয় না, মোবাইল, বই, মানি ব্যাগ, আপনাকে যখন আপনি অর্ডার দেন তখন কিন্তু আপনাকে অনলাইনে সিমটম আপনি দেখেন এটার বিষয়টা কি। হ্যাঁ, ওটা দেখে আপনি অর্ডার দেন, কিন্তু সেটা যখন রিসিভ করেন, ওটা খোলার পর আপনি মোবাইলটা টিপলে না বুঝবেন এটা ইন ডিটেইল ঘটনা কি। কথা বুঝতে পেরেছেন? বা একটা মোবাইল কিনলেন, সেটার ভিতর ইউজার ম্যানুয়ালটা থাকে,
আপনি ওইটা দেখে দেখেই না আপনি ওটা চালানো শিখবেন কিভাবে। আসলে আমাদের পড়াশোনা গুলো যেভাবে ঘটবে, আমি আসলে আপনাদের সূত্রগুলো, কৌশলগুলো ধরিয়ে দিব। সেই সূত্র কৌশলগুলো গ্রহণ করে আপনারা নোট করবেন এবং আহ, আহ, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এখন আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়ার কোনো কারণ নাই যে স্যার এইটা পাবো কনে, আমরা তো অনেক ব্যস্ত মানুষ। হ্যাঁ, জাতীয় দুর্যোগ, স্বাভাবিক দুর্যোগ, আগেই বলেছি এসব আমার উপর ছেড়ে দেন। কোথায় থেকে কতটুকু পড়বেন, কি পড়বেন, এগুলো আমি দিয়ে দিব। গ্রুপে থাকবে, আপনারা আবার ক্লাস করবেন, সেই সংশ্লিষ্ট উপকরণগুলো গ্রুপ থেকে নিবে। আপনারা যারা একটু পরিশ্রমী মানুষ তারা সেটা দেখে দেখে নোট করবেন, আর যারা মনে করবেন ডাইরেক্ট অ্যাকশন পরীক্ষার হলে বাইরে দেবো না, আপনারা তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা প্রিন্ট করে নেবেন। শেষ কথা, বুঝতে পেরেছেন? তো এই জায়গায় একটা কথা মনে করলে একটু সতর্ক করে দেই, আপনারা যারা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকে বহুদিন থেকে পরীক্ষার হলে বসেন না। নিজেদের ছাত্র ছাত্রী থাকলে তাকে ধমকাধমকি করেছেন, এই সময় শেষ, তাড়াতাড়ি লেখ, হ্যাঁ তা এরকম করেছেন। কিন্তু আপনি যখন নিজে লিখতে যাবেন তখন বুঝবেন জ্বালা যন্ত্রটা কতটুকু। টানা 4 ঘন্টা লেখা কিন্তু খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। সে কারণে আপনি যে ক্লাস করলেন, মাস্টার্সে ভর্তি হয়েছে, নম্বর যাতে কম না পান সে কারণে এখন থেকে আপনাদের লেখালেখির প্র্যাকটিস করা উচিত। সেক্ষেত্রে নোটস গুলো ইত্যাদি গুলো একটু দেখে দেখে নোট করলেন, মানে মানে যেটাকে আরবির ভাষায় কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কথা বুঝতে পেরেছেন না? কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ একটু ধীরে ধীরে প্র্যাকটিস করলেন, তাহলে পরীক্ষার হলে তাহলে বিরক্ত লাগবে না যে 4 ঘন্টা বা প্রভাব 4 ঘন্টা বসে থাকতে হবে, লিখতে হবে, কোনোই ব্যথা হয়ে যাবে। এই সমস্যাগুলো যাতে না হয় লেখালেখি করবেন। ওকে, এটা একটা পরামর্শ গেল। এখন আমরা একটু ফোকলোর বা লোক সংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। গতবার যেটা ঘটেছিল, আমাদের চট্টগ্রাম থেকে আমার এক ছাত্র ছিলেন, তিনি যেটা করতেন, উনি খুব কম্পিউটার এক্সপার্ট ছিলেন। উনি, আমি যা বলতাম উনি মুহূর্তের মধ্যে টাইপ করে ফেলতে পারতেন, কথা বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে কেউ যদি এরকম একজন থাকে তাহলে স্ক্রিন শেয়ার করে আমি যা বললাম উনি ওটা টাইপ করতেন এবং আপনারা সবাই দেখতেন, এবং যে কটা পয়েন্ট দাঁড়াতো উনি কি করতেন গ্রুপে দিয়ে দিতেন। সেক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ যদি লেখার স্পিড বেশি থাকে কম্পিউটার, তাহলে আপনারা আমার শুনেন একটা কথা কই, পড়াশোনা করতে হবে একটু ইশারায়, কথা বুঝতে পেরেছেন না? একটু 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 ইশারায় পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যারা ইউনিভার্সিটিতে এখানে আছেন একটা প্রিন্সিপাল ক্লোজ বলে, প্রিন্সিপাল ক্লোজ যদি নাও বুঝি তাহলে আমরা ছোটবেলায় সকলে পড়াশোনা করেছিলাম ভাব সম্প্রসারণ। হ্যাঁ, ভাব সম্প্রসারণ করেছিলাম। সেটি কি, যেমন ঘুমেই আছে শিশুর পিতা সব শিশুরে অন্ত, অথবা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা একটা বাক্য লেখা থাকতো। তারপরে ওই বাক্যটা দিয়ে আমরা লিখতাম বিস্তৃত 10 নম্বরে। ইউনিভার্সিটি টিচার বা যে কোনো ক্লাসের ক্ষেত্রে আপনি ভালো করার জন্য ইউ শুড হ্যাভ পিক আপ দ্য হেড ওয়ার্ড। হেড ওয়ার্ডটা কি, আপনি সব কথায় যদি লিখতে যান তাহলে কি সব লিখতে পারবেন না। আপনার বক্তব্যের চুম্বক অংশটা আপনি লিখে রাখবেন, 2টো শব্দ, 3টা শব্দ। হ্যাঁ, যদি এখানে বোর্ড থাকতো, ক্যাম্পাস থাকতো, আমি সাধারণত যে কাজটা করি, আমি বোর্ডের মধ্যে একটু মার্কার দিয়ে লিখে লিখে ক্লাস নেই। তাহলে আমি যে কথাগুলো বলছি, একটু আগে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর হেডওয়ার্ড ছিল দুটো বা 3টা। সেই 2টো বা 3টা হেডওয়ার্ডে যদি আপনি ফোকাস করেন তাহলে পুরো কাঠামো ক্যানভাসটা গড়ে উঠবে। সে একটা হচ্ছে লোক সংস্কৃতি, আর বলেছিলাম লোক সাহিত্য দিয়ে। এখন কথা বলছি লোক সংস্কৃতি বা সাহিত্যের বৈশিষ্ট্য কি হবে। এই বৈশিষ্ট্য নিয়ে কথা বলার সময় পুরো বাক্য লেখার দরকার নেই, একটি একটি শব্দ, একটি বাক্য বলবো, সেখান থেকে একটি শব্দ আপনি লিখে রাখবেন। সেটি হচ্ছে কি, যেমন ধরেন লোক সংস্কৃতি হচ্ছে একটি ঐতিহ্যময় বিষয়। তো আপনি প্রত্যেকটা বাক্যে লোক সংস্কৃতি লিখতে হবে, সেক্ষেত্রে আপনি শুধু লিখবেন ঐতিহ্যময়। ঐতিহ্যময় কি, আমাদের ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ক্লাসিক, অর্থাৎ যা কিছু পুরাতন, যা কিছু গৌরবময় সেটাকে আমরা ঐতিহ্যময় বলবো। এখন ব্যাপার হচ্ছে যা কিছু পুরাতন সবকিছু যে ঐতিহ্যময় গৌরবময় তা না।
আপনার নানা বাড়ি দাদা বাড়িতে ছোটবেলায় আমরা যে গেছিলাম, ছোটবেলায় নানা বাড়ি দাদা বাড়ির ঈদের আনন্দ, পূজার আনন্দ, এটা আপনার আমার একটা ঐতিহ্যময়। কিন্তু নানা বাড়িতে দাদা বাড়িতে নানা মরে যাওয়ার পর, দাদা মরে যাওয়ার পর খালা ফুফুদের সঙ্গে যে ঝগড়া, জমি নিয়ে যে ঝগড়া, এটাকে ঐতিহ্যময়, এটাকে আমরা ঐতিহ্যময় বলবো? সেটাকে আমরা বলবো তিক্তময় অভিজ্ঞতা। অতএব যা কিছু অতীতের, সেটারে আমরা ঐতিহ্যময় বলবো না। ঐতিহ্যময় সেটাকেই বলবো যে অতীত আমাদের বর্তমানকে পর্যন্ত গ্লোরিফাই এন্ড সিগনিফিকেন্ট করে তোলে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ অতীতের আলোটা বর্তমানে এমন ভাবে পড়বে, আপনার মনটা আনন্দে ভরে যাবে, আপনার চিন্তন প্রক্রিয়া, আপনার রুচি, আপনার ভাবাবেগ, এটা উজ্জ্বল হয়ে উঠবে। কথা বুঝতে পেরেছেন? ঐতিহ্য বিষয়টা কি? অতীতের যা কিছু সুন্দর, অতীতের যা কিছু শ্রেষ্ঠ, সেটাই হচ্ছে ঐতিহ্যময়। প্রিয় শিশুগণ, আপনারা কি বুঝেছেন ঐতিহ্যময় বিষয়টা কি? তাহলে তাহলে এই যে এখন আপনারা, আমরা পরস্পরের কথাবার্তা গুলো সব আমরা বাংলায় বলছি, ফলে এই যে আপনাদের এমন ভাবে পড়াবো, আবার ক্লাসে গিয়ে তো নোট হয়ে যাবে, মনে হবে যে এখন গিয়ে পরীক্ষা দেয়। কথা বলতেন? লোক সাহিত্য, লোক সংস্কৃতি হচ্ছে একটি ঐতিহ্যময় বিষয়। এখন আপনারাই কিন্তু এটা এলাবোরেট করে সুন্দর করে আপনারা লিখতে পারবেন। এই জায়গায় যদি শুধু একটা প্রমাণ ধরিয়ে দেই, ঠিক আছে, একটা প্রমাণ যুক্ত করলেই আপনার এই নোটটা সুন্দর হয়ে গেল। আমাদের লোক সংস্কৃতির একটি বই ঐতিহ্যময় কি? অতীতের কি ভালো আছে, অতীতের ভালো মন্দের বিষয়টা কি আছে। যেমন ধরুন, অতীতে আমাদের নদী বিধৌত অঞ্চলে নৌকা বাইচ হতো, নৌকা বাইচের গানগুলো সুন্দর। আমাদের হচ্ছে মনে পড়ে যে আমাদের প্রাচীন কালে, আমি ছোটবেলায় দেখেছি, আপনারা তো দেখেছেন যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, বৃষ্টি না হলে পাড়া মহল্লার ছেলে মেয়েরা সকলেই এই যে বৃষ্টি নামানোর গান গাইতো, বের হতো। হ্যাঁ, এই যে আমাদের এটি তো উপলক্ষ মাত্র। এই ধান কাটার ক্ষেত্রে আমি দেখেছি শৈশবে, ধান কাটার ক্ষেত্রে বৃষ্টি ঝড় আসতে পারে, উত্তরবঙ্গের ভাষায় যেটাকে বলে টাইটান সাঁতাও। হ্যাঁ, উত্তরবঙ্গের ভাষায় বলে টাইটান সাঁতাও। আপনি জানি উত্তরবঙ্গে থাকতে পারে। এই টাইটান সাঁতাও রোদের জন্য গ্রামের লোক একদম এ জমির এ মাথা থেকে ও মাথা সকলে ধান কাটা শুরু করে দিত। কার জমি, কার সব দেখার কিছু একদিকে শুরু করতো, সবাই কাটা শুরু করতো, শেষ করতো। এটা কি? এটা একটা সামষ্টিক সর্ববদ্ধ অতীত। স্বীকৃত গান আছে, আগে কি সত্য দিন কাটাইতাম। সেক্ষেত্রে আমাদের লোক সংস্কৃতির অতীতের ঐতিহ্যময় বিষয়গুলো আমাদের এই অঞ্চলে স্থান পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? আর একটি পয়েন্ট হতে পারে, আমাদের লোক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীবন্ত। লোক সংস্কৃতি মূলত হচ্ছে একটি জীবন্ত বিষয়। একটা বললাম ঐতিহ্যময় বিষয়, আর একটা বললাম হচ্ছে জীবন্ত বিষয়। জীবন্ত আপনি যদি না বোঝেন, একটা ইংরেজি শব্দ বললে বুঝবেন। ইংরেজি শব্দটা হচ্ছে ভাইব্রেন্ট। মোবাইল আছে না, মোবাইল হচ্ছে ধরেন আপনাদের প্রত্যেকের, হ্যাঁ, আমাদের প্রিয় মানুষের চেয়ে তো প্রিয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে মানুষ স্বামী স্ত্রীর নাম ভুলে যাইতে পারে, কিন্তু মোবাইলে ভুলে যাওয়া যাবে না। এতটাই এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মোবাইলটা এত গুরুত্বপূর্ণ। আপনি নর্মাল অবস্থায় আপনি এটারে আউট দিয়ে শুনেন, এটা ফোন তো আসলে, কিন্তু এটা এতই গুরুত্বপূর্ণ, অফ করে রাখলে আপনি এটারে ভাইব্রেশন দিয়ে রাখেন, যাতে বাজলে আর কেউ না বাজবে, আপনার পকেটে যাতে কাইপা ওঠে, আপনার ভ্যানিটি ব্যাগ যাতে কাইপা ওঠে, শুনে ফোনটাতে এলো। তার মানে এটার গুরুত্ব এত বেশি যে এটারে গলা চিপে ধরলে এটা কাঁপতে থাকে। এটা গুরুত্ব বেশি। এই বিষয়টাকে বলা হচ্ছে ভাইব্রেন্ট, জীবন্ত। আমাদের লোক সংস্কৃতিও হচ্ছে এরকম জীবন্ত। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ লোক সংস্কৃতির আবেদন এবং উপযোগিতা এত গুরুত্বপূর্ণ যে এটাকে জীবন্ত বলা হয়। জীবন্ত কোন অর্থে? লোক সংস্কৃতির নানা মাত্রিক উপকরণ আমাদের এখন কাজে লাগছে জীবন্ত অর্থে। যেমন ধরেন এই যে শীতকাল আপনাদের ধরেন শহরে যারা থাকে, আমার মতো মানুষের যাদের ঠান্ডার সমস্যা,
হ্যাঁ, আমরা কথায় কথায় ডিফারেন্সিয়াল দেয়। আর গ্রামে যদি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আসে, সে এসে বলে, এসব কি, এই ছোট বাচ্চাদের এটা সরিষার তেল মাইকা রোদের মধ্যে ফালা রাখ, বা এই সমস্যা, একটু মিষ্টি মধু খান, একটু লেবু খান, আদা খান। তার মানে হচ্ছে কি, অতীতের অভিজ্ঞতা, সাধারণ মানুষের অতীতের অভিজ্ঞতা সেটি বর্তমান পর্যন্ত এটা কাজে লাগছে। এই যে অতীত বর্তমান পর্যন্ত একটা লিঙ্কেজ তৈরি করছে, এটাই হচ্ছে একটা জীবন্ত বিষয়। তো লোক সংস্কৃতি হচ্ছে একটি জীবন্ত বিষয়, যেটা কখনো মরে না, যেটা কখনো যেটা 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 কখনো আহ মানে মাটির নিচে চলে যায় না, হারিয়ে যায় না। সে কারণে আপনারা দেখবেন, আপনাদের এখানে যারা উপস্থিত, এখন ছেলে মেয়েদের বিয়ে শাদীর ক্ষেত্রে মঞ্চ তৈরি হয়, সেখানে মঞ্চের মধ্যে গান বাজানো হয়, বিয়ের যে গানগুলো। তবে আমি একটু পানি খেয়ে নেব। আমাদের কিছুদিন আগে এই যে বিয়ে ভাইরাল হয়েছে, কুমিল্লা অঞ্চলের গান, হ্যাঁ, গানগুলো ভাইরাল হয়েছে। এখন ছেলে মেয়েরা করে এই যে সুন্দর সুন্দর সং এবং বিয়ের অনুষ্ঠানটাকে প্রলম্বিত করার জন্য সেখানে বিয়ের গান গাওয়া হচ্ছে। এই বিয়ের গানগুলো দেখুন, বিয়ের গানগুলো প্রাচীন বিয়ের গান। কথা বুঝতে পেরেছেন? প্রাচীন বিয়ের গানগুলো এখনো বিয়ের অনুষ্ঠানে বাজানো হয়, গাওয়ানো হয়, মানুষ পারফর্ম করে। তাহলে যেটা 100, 200, 300, 400, 500 বছরের আগে মানুষ সামাজিক অনুষ্ঠান হিসেবে যেগুলো পালন করত, সেগুলো এখনো মানুষ তাদের শিল্প রুচির পরিচয় হিসাবে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। এই বিষয়গুলোকে বলা হচ্ছে, কথা বুঝতে পেরেছে, লোক সংস্কৃতি। তাহলে হচ্ছে একটি জীবন্ত প্রক্রিয়া, কথা বুঝেছেন? আর লোক সংস্কৃতি কি করে, এটা কি রিপ্রেজেন্ট করে, রিফ্লেক্ট করে কি, এটি আসলে রিফ্লেক্ট করে, এটি হচ্ছে একটি দেশের বা একটি বিশেষ অঞ্চলের সামগ্রিক লোকায়ত জীবনের প্রতিচ্ছবি। তাহলে আপনারা লিখবেন লোকায়ত প্লাস সামগ্রিক প্রতিচ্ছবি। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরেন, আমাদের উত্তরবঙ্গের রিপ্রেজেন্ট যদি করি কোনো কারণ ছাড়াই, উত্তরবঙ্গের যে কোনো বিষয় নিয়ে যদি আমরা অহংকার করতে যাই বা নিজেকে উপস্থিত করতে চাই, তাহলে কি উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আছে আমাদের, হ্যাঁ, কি গারিয়াল ভাই ভাওয়াইয়া গান, সেটি হচ্ছে আমরা উত্তরবঙ্গের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করব। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলের যদি কথা বলি, সেখানে নানা নাতির গান আছে। ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা অঞ্চলে যদি আমরা কথা বলি, সেখানে হুমায়ুন আহমেদ অসংখ্য বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করেছেন। সিলেট, কুমিল্লা, প্রত্যেকটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু উপকরণ আছে লোক সংস্কৃতি তথা লোকজীবনের। সে কারণে বলা হচ্ছে লোক সংস্কৃতি যা বৈশিষ্ট্য থাকবে, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সংশ্লিষ্ট লোক জীবনকে রিপ্রেজেন্ট অর্থাৎ উপস্থাপন করবে, জীবনের কথাকে কথা কি বুঝতে পেরেছেন? লোক সংস্কৃতির একটি অন্যতম বৈশিষ্ট্য, কথা বুঝেছেন? লোক লোক সংস্কৃতির আরেকটি বিষয় হচ্ছে এর দীর্ঘসূত্রিতা থাকতে হয়। দীর্ঘসূত্রিতা মানে হচ্ছে, দীর্ঘসূত্রিতার ইংরেজি যদি একটা করি, এটা মানে স্ট্রং এবং লং হেরিটেজ। হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, কিন্তু দীর্ঘসূত্রিতা মানে হচ্ছে মানে গত পরশু দিনের ঘটনা, এটা হচ্ছে লোক সংস্কৃতি বা সাহিত্যতে জায়গা পাবে না। এটা দীর্ঘদিন চর্চিত, দীর্ঘদিন সংস্কৃতির ভিতর দিয়ে এটার একটা কি গ্রহণযোগ্যতা তৈরি হয়। সে কারণে বলা হচ্ছে যে লোক সংস্কৃতি একটা দীর্ঘসূত্রিতা থাকতে হয়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বললাম? ক্লাস কি বুঝতেছে?